হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠল নির্বাচনকে কেন্দ্র করে। এই নিয়ে লাস্টে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে যাবেন কি নিয়ে উত্তপ্ত হলে। এ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একটা সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি কিছু কথা বলেছেন। এটা কি আদৌ কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা? এই ধরনের কথাবার্তা যেটা জামাত ছড়াইতে আছে সারা বাংলাদেশে, এবং তারা আজকে আন্দোলন করলো। আন্দোলন করে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওনার পদত্যাগ এবং রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার, পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানাইছে জামাত। সারা বাংলাদেশে একটা গোলযোগ সৃষ্টি করতেছে তারা। আসলে তারা কি ওনার বক্তৃতাটা ভালো করে শুনছে? আপনাদেরকে বক্তৃতাটা দিলাম রিজওয়ানা হাসানের। উনি কি সাক্ষাৎকার দিয়েছেন এটা শুনবেন, তারপর আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জামাত আসলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতে আছে। ওরা যে ফেল করলো, ওরা ওরা তো আসলে ফেসবুক নির্ভর রাজনৈতিক দল। ওরা বাস্তবমুখী রাজনৈতিক দল না। কারণ হলো ওদের ফেসবুকে যদি কোনো কথা ওদের বিরুদ্ধে যায় তাহলে ওরা কি পরিমাণ যে মানুষকে গালাগালি করে এটা আসলে ওরা চোখে দেখে না। হ্যাঁ, ওরা যদি এগুলা দেখতো তাহলে ওরা এরকম করতো না। ওরা ফেসবুক নির্ভর একটা দল হয়ে গেছে। ফেসবুক ওরা আমরা দেখলাম নির্বাচনের দিন ওরা 280 290 আসন পাইয়া ক্ষমতা গ্রহণ করে নেয়। অথচ আসন পারলো 68টা। এক ওদের আসলে কি ওদের বিএনপির কাছাকাছি ভোট আছে? বিএনপির যদি নারী কর্মীগুলো যেগুলো আছে, যেগুলোকে জান্নাতের টিকেটের বিনিময়ে কিছু ভোট তারা নিয়ে এনেছে। অশিক্ষিত মূর্খ কিছু মানুষ আছে, তাদের ভোটগুলো তারা কিছু নিয়ে গেছে শুধু জান্নাতের টিকেটের বিনিময়ে। এছাড়া তাদের কি ভোট আছে মূলত? তারা যে প্রপাগান্ডাটা চালাইতে আছে, আপনারা দেখেন গুলশান থানার ওসি রাত্রে যখন অভিযান চালাইলো তখন উনি একটা লোকের সাথে কিছু বাকতিক্ততা হয়েছিল। পরের দিন উনি বদলি হয়ে গেছে। তখন এটা নিয়ে জামাতের বটার এগুলো থেকে এমনভাবে এটা প্রচার করলো, পরে খোঁজ নিয়ে দেখা যায় যে ওই লোক আগের থেকে বদলির আদেশ হয়েছিল। পরে এটা তার ওই দিনকার পরে তার বদলির আদেশ ছিল। তাহলে এরকম অপপ্রচার চালায়। আসলে উনি সাক্ষাৎকারে কি বললেন আর ওরা কি নিয়ে সারা বাংলাদেশটারে একটা অস্থিতিশীল করার চেষ্টা করতে আছে। তারা কি ওনার ভাষাটা বোঝে না? উনি তো বাংলা ভাষায় কথাটা বলছেন। উনি বললো কি আর ওরা বুঝলো কি? এইভাবে জামাত ভুল বুঝে আসলে অপপ্রচার চালায়, আর কোনো যাচাই বাছাই ছাড়াই তারা বিভিন্ন প্রপাগান্ডা চালাইতে থাকে। এই ধরনের দল থেকে, প্রপাগান্ডা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আর অবশ্যই রিজওয়ানা হাসান কি বলেন ওনার ভিডিওটা আপনারা দেখে যাবেন। ধন্যবাদ। আপনি নারীদের ব্যাপারে কটূক্তি বলবেন? আমি আমার 31 বছরের কর্মজীবনে, মানে 2024-এর অগস্ট পর্যন্ত বলছি, এইরকম নারী বিদ্বেষী বক্তব্য শুনিনি। এখন দেখবেন আমার যে কোনো রিলের নিচে কত জঘন্য ভাষায়, শুধুমাত্র আমি নারী হওয়াতে আমাকে ভাবে অ্যাটাক করে কথা বলে। সমাজে যে এরকম একটা গোষ্ঠী আছে যারা নারীর সমান অধিকারের বিরুদ্ধে সবসময়ই কথা বলে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই গোষ্ঠী কিন্তু এমন না যে নতুন করে উত্থান হয়েছে। আপনি 1/11 সরকারের কথা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার, তার আগেও কিন্তু মনে আছে যে এর আগের বিএনপি সরকারের সময় নারী নীতিই গোপনে বদলে দেওয়া হয়েছিল। সো এই শক্তি কিন্তু সবসময় সমাজে আছে। আমাদের সময় যেটা হয়েছিল যে তারা বিশৃঙ্খলা করেছিল এবং এক পর্যায়ে কিন্তু তারা ক্ষমা চেয়েছে। যখন নারী নেতৃবৃন্দ চিঠি লিখেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে এবং সরকারও তাদের সাথে কথা বলেছে, সে পর্যায়ে কিন্তু তারা ক্ষমা চেয়েছে। কারণ ক্ষমার ভাষা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা ভিন্ন কথা। একটা জিনিস মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকারের সাথে নারীবাদের কোনো বিরোধ নাই। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা নারীর সংস্কার কমিশনের রিপোর্ট তো গ্রহণ করেইছি। আমাদের যদিও সময় খুব কম ছিল, তারপরেও আসলে পারিবারিক ক্ষেত্রে নারীর উপর যে সহিংসতা হয়, কর্মক্ষেত্রে যে সহিংসতা হয়, সেটার ব্যাপারে দুটো আলাদা করে আইন করে নিয়েছে। এখন যদি হয় যে সম্পত্তিতে নারীর সমান অধিকার, এইটা আসলে একটা পলিটিক্যাল কনসেনসাস বিল্ডিং এর বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে উগ্রবাদী যারা আছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন কিনা তার বড় কয়েকটি উদাহরণও তারা আনতে চান। কিংবা ওই সময় আপনিও জানেন আসছে যে জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছে, যারা একদমই উগ্রবাদী যাদের চিহ্নিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করতে পারছে। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? একটা লাভ দেখাতে হবে তো। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাটা তার জীবনের কোনো কর্মকাণ্ডে এটা বুঝিয়েছে যে আমরা না আসলে উগ্রবাদের পক্ষে? এটা তো না। এটা নানা ওই যে রাজনৈতিক ব্যাখ্যা হয়তো, নানান রকম ব্যাখ্যা খুব সহজেই টেনে ফেলা যায়। ফলে এটা সত্য কথা যে অনেককে আটকে রাখা যায়নি, তার কারণ হচ্ছে যেমন শীর্ষ সন্ত্রাসী, এটা কেবল কিন্তু উগ্রবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য না, শীর্ষ কিছু সন্ত্রাসীও মুক্তি পেয়ে গেছে। এটা নিয়েও আমরা মিটিং করেছি, কথা বলেছি যে এখন এটার ফলটা কি হবে। আইন শৃঙ্খলা তো এমনিতেই এত নাজুক অবস্থা, ফলে সেখানেও কিন্তু পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ,
সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী সেই শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই।